জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। এবারে জানিয়ে দিব বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। আরও থাকছে জামায়াত নেতা ডাক্তার তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন, লকার ভেঙে স্বর্ণ জব্দ করায় চরম ক্ষেপল ফ্যাসিস্ট হাসিনা। সব শেষে জানিয়ে দিব যে কারণে হাসিনাকে ফেরত দেবে না ভারত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। ইসরায়েল গাজা উপত্যকায় মানুষের জীবনকে অসম্ভব করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে। তবে তিনি এও বলেছেন ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আগামী 29 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের বার্তা পড়ে শোনান দেশটির মুজাহিদিন ও অধিকার ভোগীদের মন্ত্রী আবদেল মালেক তাশে রিফত। এ বার্তায় তেব্বুনে বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের আইনের মৌলিক নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করছে। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। আগামী 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি ঘোষণা করছে বিএনপি। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের চরিত্র ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের চরিত্র ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছে। তারা গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করছেন, ব্যাংক লুট করেছিলেন এরশাদ, আর চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা। জামাত নেতা ডাক্তার তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর 1টায় তিনি হাসপাতালে যান। তিনি এ সময় ডাক্তার তাহেরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়াও করেন। লকার ভেঙে স্বর্ণ জব্দ করায় চরম ক্ষেপল ফ্যাসিস্ট হাসিনা। ব্যাংকারের লকার ভেঙে প্রায় 1000 ভরি স্বর্ণ জব্দ করায় চরম ক্ষেপল ভারত পলাতক শেখ হাসিনা। লুটপাটের অর্থে কেনা বিপুল পরিমাণে স্বর্ণ হারিয়ে চরম মায়াকান্না করা কিন্তু হাজারো ছাত্র জনতা গণহত্যার ঘটনায় কোনো অনুশোচনা প্রকাশ না করা ইতিহাসের বর্বর এই গণহত্যাকারীকে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা। অন্যদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্য প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন অনেকে। আদালতের অনুমতিতে গত মঙ্গলবার রাতে মানবতা বিরোধী হাসিনার নামে অগ্রণী ব্যাংকে থাকা 2টি লকার ভেঙে 832.51 ভরি স্বর্ণালংকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। ব্যাংকের প্রধান শাখায় ভল্ট 2টি ভাঙার পর পাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দ করা হয়। এছাড়া অঢেল বিদেশি উপহার সামগ্রীও পাওয়া যায়, যা সরকারি তোষাখানায় জমা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি দিল্লির দাসী হাসিনা। বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দের পর সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি অডিও ক্লিপে ক্ষমতা থেকে উৎখাত হওয়া হাসিনাকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। নিজের অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং দেশের জনগণকে গুম খুন করা কোনো ব্যাপারই ছিল না তার কাছে। পাহাড় পরিমাণ সম্পদ থেকে মাত্র 832 ভরি স্বর্ণ জব্দ হওয়ায় সারা জীবন স্বজন হারানোর বেদনার নাটক করে রাজনীতি করা আওয়ামী প্রধান যেভাবে ক্ষিপ্ত হয়েছেন তাতে ক্ষুব্ধ হয়েছেন দেশপ্রেমিক জনতা। যদিও কে বা কারা এই অডিওটি ভাইরাল করছে তা জানা যায়নি, তবে এতে স্বর্ণ হারিয়ে ব্যাপক ব্যথিত ও ক্ষিপ্ত বলে মনে হয় জনগণকে শত্রু বানিয়ে দেশ শাসন করা হাসিনাকে। এই জব্দের ঘটনায় সে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। লকার ভাঙার বৈধতা নিয়েও হাস্যকর প্রশ্ন তোলে জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক স্বৈরাচার।
কারণ সে জীবিত আছে এবং চাবি রয়েছে তার কাছে। এই অডিওতে হাসিনা স্বীকার করে লকারে স্বর্ণ ছিল, কিন্তু তা সম্পূর্ণ পারিবারিক সম্পদ। তার দাবি এটি তার দাদি, নানি, মা, ভাই কামাল ও জামালের স্ত্রী এবং পুতুলের গহনা। লকারে রাখা স্বর্ণ প্রধানমন্ত্রী হওয়ার পরে জমা রাখা হয়েছে। এই অভিযোগকে সে চ্যালেঞ্জ করে। চোরের মার বড় গলায় সে দাবি করে 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সে কোনোদিন অগ্রণী ব্যাংকে যায়নি বা লকারও খোলেনি। জনশ্রুতি আছে, ফ্যাসিস্ট এই হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পালানোর 3 দিন আগেই নেতাকর্মীদের জনরোষের মধ্যে রেখে নিজের আত্মীয় স্বজনকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দেয়। তাদের সাথে পাচার করে নিয়ে যাওয়া হয় বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার। এমনকি হাসিনা দিল্লি পালানোর দিনেও নিজের হেলিকপ্টার ভর্তি করে অর্থ সম্পদ নিয়ে গেছে বলে জানা যায়। তবে কেন, কোন কারণে জব্দ করা এই স্বর্ণ ফেলে যায় তা এখনো জানা যায়নি। যে কারণে হাসিনাকেও ফেরত দেবে না ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে একটি নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এ অনুরোধ পাঠানো হয়। জুলাই আগস্ট 2024 সালে ছাত্র আন্দোলনের দমন পীড়নের সময় প্রায় 1400 মানুষের মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে। রায়ের পর থেকে ঢাকার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ প্রত্যাশিত ছিল। রায় ঘোষণার পরপরই অন্তর্বর্তীকালীন সরকার দিল্লিকে দ্রুত হাসিনা ও কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের জন্য এই পদক্ষেপ বাধ্যতামূলক। একই সঙ্গে তারা সতর্ক করে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দেওয়া অবন্ধুপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হবে এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করবে। 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকেই বিভিন্ন বিবৃতি ও সাক্ষাৎকার দিয়ে আসছেন। গত 1 বছরে বাংলাদেশ সরকার এ বিষয়ে একাধিকবার অনুরোধ জানালেও ভারত সেসবের সরাসরি জবাব দেয়নি। গত বছরের ডিসেম্বরের প্রথম নোট ভার্বাল শুধুমাত্র গ্রহণের স্বীকারোক্তি পেয়েছিল। দ্বিতীয় অনুরোধেরও কোনো উত্তর আসেনি। হাসিনার ফাঁসির আদেশ শোনানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানায় যে তারা রায়টি সম্পর্কে অবহিত হয়েছে এবং বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে কাজ করবে, কিন্তু প্রত্যর্পণের বিষয়ে কোনো অবস্থান জানায়নি। বিশ্লেষকদের মতে ভারত এ মুহূর্তে কোনো বড় পদক্ষেপে যাবে না। ভারতীয় গবেষক স্মৃতি এস পট্টনায়ক বলেন, বাংলাদেশে বর্তমানে অস্থায়ী ও সীমিত ম্যান্ডেটের সরকার ক্ষমতায় রয়েছে। দিল্লি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কেবল নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর। ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিরোধিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা, 1975 পরবর্তী আশ্রয় প্রদান এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতার কারণে শেখ হাসিনাকে দিল্লি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে এসেছে, যার ফলে একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি বিষয়।